এবার সরাসরি লক্ষ্যবস্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। ডক্টর ইউনূস, আপনার সময় ফুরিয়ে এসেছে। এখন ডক্টর ইউনূসের সামনে তিনটি পথ খোলা। এক, ইউনূসকে সরিয়ে দেওয়া প্রয়োজনীয় হয়ে পড়ে। প্রধান বিচারপতিকে এই পরামর্শ দেওয়া হয় এবং এই আলোচনা করতে যাওয়া হয় যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে যাতে আদালত সক্রিয় হয়ে ওঠে এবং প্রধান উপদেষ্টা পদে কাকে নিয়োগ করা যাবে, প্রধান উপদেষ্টা হিসেবে কে দায়িত্ব নিতে পারেন তত্ত্বাবধায়ক সরকারে। তারা লিখেছেন যে আওয়ামী লীগের উপর নির্যাতন বন্ধ করতে হবে এবং আওয়ামী লীগের উপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে তাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত। আওয়ামী লীগের সদস্যদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বিশ্বাসযোগ্য প্রমাণের অভাবে মামলা সহ চলমান নির্বিচার গ্রেপ্তার এবং আটক অবিলম্বে বন্ধ করা উচিত। এবার অধ্যাপক ইউনূসের বিদেশি বন্ধু ও মিত্ররাই আওয়ামী লীগকে ফেরাতে চায়। এবার নোবেল বিজয়ীকে চিঠি দিয়ে আওয়ামী লীগকে নিয়ে বাংলাদেশের জাতীয় নির্বাচন আলোচনায় বাংলাদেশ। এবার সরাসরি লক্ষ্যবস্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। ডক্টর ইউনূস, আপনার সময় ফুরিয়ে এসেছে। এখন মূল প্রশ্ন, কেন আন্তর্জাতিক সংস্থাগুলো আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তুলছে? প্রথমত, এটি একটি সিগন্যাল টু ইউনূস গভর্নমেন্ট, অর্থাৎ আপনার প্রশাসন যেন নির্বাচনের আগে প্রকৃত বহুদলীয় পরিবেশ তৈরি করে। দ্বিতীয়ত, এটি বাংলাদেশের রাজনৈতিক পুনর্মিলনের প্রক্রিয়া শুরু করার নির্দেশ। যেমন দক্ষিণ আফ্রিকায় কমিশন হয়েছিল, ঠিক তেমনি এখানেও এক ধরনের পলিটিক্যাল রিহ্যাবিলিটেশন প্রক্রিয়া শুরু হচ্ছে। তৃতীয়ত, আন্তর্জাতিক স্বার্থ, বিশ্বব্যাংক, IMF এবং ইউরোপীয় ইউনিয়নের নীতিতে গণতন্ত্রকে বাধ্যতামূলক করা। একদলীয় নিষেধাজ্ঞা মানে বিদেশি সহায়তার সংকট, তাই এই চিঠি মূলত একটি অর্থনৈতিক বার্তাও বহন করছে। চতুর্থ, আওয়ামী লীগ যদি নিষিদ্ধ থাকে তাহলে আগামী নির্বাচন আন্তর্জাতিক পর্যবেক্ষণে গ্রহণযোগ্য হবে না, যার ফলে ইউনূস সরকার রাজনৈতিক এবং কূটনীতিক চাপে পড়তে পারে। চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে, সাংবাদিকদের রাজনৈতিক পক্ষপাতিত্বের অজুহাতে গ্রেপ্তার বা হয়রানি বন্ধ করতে হবে। এটি নিছক নীতিকথা নয়, কারণ গত বছরে 5ই আগস্টের পর একাধিক সাংবাদিককে হত্যা মামলা, রাষ্ট্রবিরোধী প্রচারণা, মিথ্যা তথ্য ছড়ানো বা অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর এই চিঠি মূলত বলছে, আপনারা যে মানবাধিকার ফিরিয়ে আনার কথা বলছেন, কিন্তু আপনাদের হাতেই আবার সাংবাদিকরা বন্দী হচ্ছে। এটা চলতে পারে না। অর্থাৎ এই চিঠি এক প্রকার নৈতিক জবাবদিহিতার আয়না তুলে ধরছে ডক্টর ইউনূসের সরকারের সামনে। এখন প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূস কি এই আন্তর্জাতিক চাপ সামলাতে পারবেন? ডক্টর ইউনূসের অবস্থান খুবই জটিল। তিনি একদিকে নোবেলজয়ী এবং ওয়াশিংটন সমর্থিত ব্যক্তি, অন্যদিকে দেশের অভ্যন্তরে রাজনৈতিকভাবে বিতর্কিত। এই চিঠি তাকে এক দ্বিধায় ফেলেছে। একদিকে তিনি মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন, অন্যদিকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ দলকে ফিরিয়ে আনা তার জন্য ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। কিন্তু আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে দেখলে এই চিঠি আসলে ডক্টর ইউনূস সরকারের প্রতি টেস্ট অফ ইন্টেন্ট। তারা দেখতে চাইছে ডক্টর ইউনূসের গণতন্ত্র কেবল কথায় নয়, বাস্তবেও। এখন ডক্টর ইউনূসের সামনে তিনটি পথ খোলা। এক, আওয়ামী লীগের উপর দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করে রাজনৈতিক অন্তর্ভুক্তির দরজা খোলা। দুই, সাংবাদিক এবং রাজনৈতিক বন্দীদের মুক্তি দিয়ে আন্তর্জাতিক আস্থা অর্জন করা। এবং তিন, সংস্কার বিলম্ব করে অভ্যন্তরীণ চাপের মুখে বিশ্বাসযোগ্যতা হারানো। এখন বাস্তবতা হলো, এই 6টি সংস্থা সরাসরি জাতিসংঘ, EU এবং মার্কিন নীতি নির্ধারকদের সঙ্গে যুক্ত। তাদের প্রতিটি রিপোর্ট আন্তর্জাতিক র্যাঙ্কিং, সামরিক সহায়তা এবং ভিসা নীতিতে প্রভাব ফেলে। তাদের চিঠি মানে কেবল কাগজ নয়, এটি আন্তর্জাতিক কূটনীতির এক ধরনের সংকেত। যদি ডক্টর ইউনূস সরকার এই চিঠি উপেক্ষা করে, তাহলে পরবর্তী ধাপে আসতে পারে ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার হিয়ারিং অথবা মার্কিন কংগ্রেসে বাংলাদেশ রাইটস রিপোর্টের আপডেট। অন্যদিকে তিনি যদি পদক্ষেপ নেন, তাহলে তা হবে তার সরকারের বড় সাফল্য, যেখানে বলা হবে ইউনূস সরকার বাংলাদেশে মানবাধিকার সংস্কারের রূপরেখা বাস্তবায়ন শুরু করেছে। এই চিঠি একটি আহ্বান নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের একটি সতর্কবার্তা। প্রথমত, এটি সংকেত দিচ্ছে যে আন্তর্জাতিক সম্প্রদায় চায় রাজনৈতিক পুনঃ অংশগ্রহণ, যেখানে আওয়ামী লীগকেও গণতন্ত্রের পরিসরে ফিরিয়ে আনতে হবে। দ্বিতীয়ত, এটি বোঝাচ্ছে যে অন্তর্বর্তী সরকার এখন কেবল প্রশাসনিক নয়, বরং নীতিগত রূপান্তরের পরীক্ষায় আছে। তৃতীয়ত, এটি প্রমাণ করছে গণমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতা এখন বাংলাদেশের কূটনৈতিক গ্রহণযোগ্যতার মূল সূচক। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন এমন এক চৌরাস্তায় দাঁড়িয়ে আছে, যেখানে সিদ্ধান্তের প্রতিটি শব্দ আন্তর্জাতিক প্রতিক্রিয়া তৈরি করবে।
তিনি যদি এই 12 দফা সুপারিশের বাস্তবায়নের পথে হাঁটেন তাহলে বাংলাদেশ পেতে পারে এক নতুন মানবাধিকার অধ্যায়, যেখানে অতীতের গুম, দমন, সেনা রাজনীতি সবকিছুর পুনর্মূল্যায়ন হবে। কিন্তু যদি তিনি দেরি করেন তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় তার সরকারের নৈতিক এবং কূটনৈতিক বৈধতা নিয়েও প্রশ্নবিদ্ধ করবে। সবশেষে বলা যায়, এই চিঠি শুধু 6টি সংস্থান নয়, এটি আসলে বিশ্বের এক সম্মিলিত প্রশ্ন। বাংলাদেশ কি সত্যি গণতন্ত্রে ফিরে যেতে চায়? আর তার উত্তর নির্ভর করছে একজন মানুষের সিদ্ধান্তের উপর। তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তাই প্রশ্ন একটাই, ইউনূস সরকার কি আন্তর্জাতিক আস্থার চ্যালেঞ্জ সামলাতে পারবে? একটা সরকার, ইউনূস সরকার এক দফা বসানো হয়েছে কোনো রকম সাংবিধানিক ভিত্তি ছাড়া। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রথা, কোনো নিয়ম কানুন কোথাও না থাকার পর এই সরকারটা গঠিত হয়েছে। এই সরকার পুনর্গঠন করতে হলে বা ইউনূস যদি নিজে সেফ এক্সিট চান বা ইউনূসকে সরিয়ে দেওয়া প্রয়োজনীয় হয়ে পড়ে, তাহলে আসলে বাংলাদেশের এই ভবিষ্যতে কি ঘটতে পারে, কি ধরনের সরকার গঠিত হবে। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে সরাসরি প্রধান বিচারপতিকে এই পরামর্শ দেওয়া হয় এবং এই আলোচনা করতে যাওয়া হয় যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে যাতে আদালত সক্রিয় হয়ে ওঠে এবং প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ যাতে প্রস্তুত থাকেন সদ্য সাবেক প্রধান বিচারপতি হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে যে কোনো পালাবদল ঘটে গেল। 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশে আবার ফিরে আসে কিনা এই নিয়ে আলোচনা একরকমের তুঙ্গে ছিল। কারণ দেখেন, যখন ইউনূস সরকার গঠিত হলো তখন অন্তর্বর্তীকালীন সরকার বা একটা অনির্বাচিত সরকার দ্বারা দেশ পরিচালনার কোনো নিয়ম বা আইন সংবিধানে ছিল না। সে সময় সরকারের তরফে বলা হয় রাষ্ট্রপতি নাকি আপিল বিভাগের কাছে 106 অনুচ্ছেদ অনুসারে পরামর্শ চেয়েছেন এবং তার ভিত্তিতে আপিল বিভাগের সকল বিচারপতিরা মিলে, প্রধান বিচারপতি সহ সকল বিচারপতিরা মিলে এমন একটা পরামর্শ রাষ্ট্রপতিকে দিয়েছেন যার ভিত্তিতে ইউনূস সরকার গঠিত হতে পেরেছে। এখন পর্যন্ত সেই রেফারেন্সটি কেউ দেখেননি এবং জামায়াতে ইসলামী সহ আওয়ামী লীগ বিভিন্ন তরফে, আর আইনজীবীরা তো বটেই, বারবার বলছেন যে তখন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিরা সেনা সদরে পলাতক ছিলেন বলে পরে সেনাবাহিনীর তরফেই জানানো হয়েছে। কাজেই ওসব গালগল্প, একটা শুনানি অনুষ্ঠিত হয়েছিল এবং তার ভিত্তিতে রেফারেন্স দিয়ে ইউনূস সরকার গঠিত হয়েছে, এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। এবং জামায়াতে ইসলামী পর্যন্ত ঐকমত্য কমিশনের সভায় ইউনূস সরকারকে এই হুমকি দিয়ে রেখেছে যে পরবর্তীতে নিশ্চিতভাবে এই আইনি ব্যাখ্যার প্রশ্ন উঠবে এবং ইউনূস সরকারের বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন উঠবে, মামলা হতে পারে। এমন অবস্থায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসে কিনা, একটা সাংবিধানিক ভিত্তি সমৃদ্ধ বা আদালতের আদেশে পুনর্গঠিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে শেষ পর্যন্ত আগামী নির্বাচনটা অনুষ্ঠিত হয় কিনা, এই নিয়ে জল্পনা ছিল। জল্পনা তুঙ্গে উঠেছিল যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইউনূস সরকারের অবিশ্বাস বেড়েছিল। আগস্ট মাসে এসে, এই যে আগস্ট মাসের শেষে এসে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের রায়টা পুনর্বিবেচনার জন্য আদালতে ওঠে, তার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের প্রধান বিচারপতির সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে সবাইকে চমকে দিয়ে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসভবনে চলে যান। প্রধান বিচারপতির সরকারি বাসভবনে চলে যান 14ই আগস্ট এবং সেখানে গিয়ে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে এই বিষয়টা নিয়ে আলাপ হয় যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে যাতে আদালত সক্রিয় হয়। কারণ একটা সরকার, ইউনূস সরকার এক দফা বসানো হয়েছে কোনো রকম সাংবিধানিক ভিত্তি ছাড়া। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রথা, কোনো নিয়ম কানুন কোথাও না থাকার পর এই সরকারটা গঠিত হয়েছে। এই সরকার পুনর্গঠন করতে হলে বা ইউনূস যদি নিজে সেফ এক্সিট চান বা ইউনূসকে সরিয়ে দেওয়া প্রয়োজনীয় হয়ে পড়ে, তাহলে আসলে বাংলাদেশের এই ভবিষ্যতে কি ঘটতে পারে, কি ধরনের সরকার গঠিত হবে। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে সরাসরি প্রধান বিচারপতিকে এই পরামর্শ দেওয়া হয় এবং এই আলোচনা করতে যাওয়া হয় যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে যাতে আদালত সক্রিয় হয়ে ওঠে এবং প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ যাতে প্রস্তুত থাকেন সদ্য সাবেক প্রধান বিচারপতি হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে যে কোনো পালাবদল ঘটে গেলে। কারণ দেখেন, এর আগের যে প্রধান বিচারপতি, তিনি তো প্রাণ ভয়ে 5ই আগস্ট তাকে পালিয়ে সেনা সদরে গিয়ে আশ্রয় নিতে হয়েছে এবং এরপর থেকে তিনি পলাতক আছেন। যিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন, যেই প্রধান বিচারপতি খায়রুল হক, তিনি এখন হত্যা মামলায় জেলে আছেন। এই অবস্থায় এই বর্তমান যিনি প্রধান বিচারপতি, যার অবসরে যাবার সময়ও চলে আসবে 2025-এর ডিসেম্বরে, তাকে মার্কিন যুক্তরাষ্ট্র বলে প্রধান উপদেষ্টার পদ নিতে প্রস্তুত হওয়ার জন্য। কিন্তু সৈয়দ রেফাত আহমেদ সেক্ষেত্রেও সরাসরি রাজি হতে গড়িমসি করেন, কারণ এমন একটা স্পর্শকাতর সময়ে তিনি প্রধান বিচারপতির দায়িত্ব নিয়ে বেশ খুশি আছেন বটে এবং একরকমের সকলকে খুশি রেখে তিনি রায়গুলো দিয়ে দিতে পারছেন বটে। বিচার বিভাগ মোটামুটি ভাবে 2024-এর জুলাই আগস্টের বিজয়ী পক্ষে
পক্ষের সকলকে খুশি রেখে কাজ করে যেতে পারছে বটে, কিন্তু এই পক্ষগুলো মানে বিএনপি, জামায়াতে ইসলামী কিংবা জাতীয় নাগরিক পার্টি যদি নির্বাচন পর্যন্ত একটা গুরুত্বপূর্ণ পক্ষ থাকে, তাহলে এদের সকলকে খুশি রেখে একটা নির্বাচন অনুষ্ঠান করে ফেলতে পারবেন কিনা সৈয়দ রেফাত আহমেদ সে বিষয়ে নিশ্চিত না হতে পেরেই তিনি সরাসরি মার্কিন রাষ্ট্রদূতকে কোনো কথা দিতে পারেন না। কিন্তু তিনি 27 আগস্ট এসে এই রিভিউ শুনানি কিন্তু অনুষ্ঠান করেন, মানে 1 বছরেরও বেশি সময় লাগলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়টা রিভিউয়ের আবেদন শুনানি শুরু করতে উচ্চ আদালতে। এবং তারপর সেই দিনই কিন্তু সৈয়দ রেফাত আহমেদ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে তার যে মানে উদ্বেগগুলো সেগুলো তিনি পরিষ্কারভাবে তুলে ধরেন। তিনি রিভিউ আবেদনের শুনানি চলাকালে 27 আগস্ট ডক্টর সৈয়দ রেফাত আহমেদ পরিষ্কার করে বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ। মানে যেই যুক্তিটা তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকেও দিয়েছেন, মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূতের বরাত দিয়ে, যেই যুক্তিটা তিনি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকেও দিয়েছেন, সেই কথাটাই তিনি আবার বলেন যে এই সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ, নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ, যাতে এটা বারবার বিঘ্নিত না হয়, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এটা যাতে সুদূর প্রসারী প্রভাব রাখে সেটাই করা হবে। এমনকি এই ডক্টর সৈয়দ রেফাত আহমেদ প্রধান বিচারপতি নিজেই প্রশ্ন তোলেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিলে তা কখন কার্যকর হবে। মানে এই প্রশ্নটা তিনি মাথায় ঢুকিয়ে দেন যে তার মানে কিন্তু আপনাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে। বিএনপি, জামাত, সুশীল সমাজ এই 3 পক্ষই যখন রিভিউয়ের আবেদন করেছে, তো বিচারপতি রেফাত আহমেদ বলছেন যে এদেরকেই মানে সম্ভবত এদের কাছেই উত্তর চাইছেন যে এরা কবে থেকে কার্যকর চাইছেন, আগামী নির্বাচনের আগেই কি কার্যকর চাইছেন। তার মানে সৈয়দ রেফাত আহমেদ জানেন এই বিষয়গুলোর মীমাংসা হতে হবে আদালতের বাইরে এবং তিনি সেই প্রেসক্রিপশন মোতাবেকই কাজ করবেন। আদালত না হলে আবারও হয় আজকের শুনানিটাও বিলম্বিত হবে, অথবা এই শুনানির পর আবার যে তারিখ ঘোষিত হবে আগামী নির্বাচন পার হয়ে গিয়ে এমন একটা সময়ে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলাপ হবে যখন ইউনূস সরকারকে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনাটা কোনোভাবে বিব্রত করতে পারবে না। আর যদি ফিরিয়ে আনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই আদালত খুবই আশু বা দ্রুত, তাহলে বুঝতে হবে সৈয়দ রেফাত আহমেদ বা প্রধান উপদেষ্টা পদে কে আসতে যাচ্ছেন সে বিষয়টা এই সব পক্ষগুলো নিশ্চিত করে ফেলেছে এবং আগামী নির্বাচনের আগেই এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসছে। ওই যে সৈয়দ রেফাত আহমেদ যে প্রশ্ন করেছেন কবে কার্যকর হবে সেই সিদ্ধান্তটাও হয়ে গেছে। দেখেন ঐকমত্য কমিশনও কিন্তু চেষ্টা করেছিল সবগুলো দলকে একসঙ্গে বসিয়ে কি ধরনের তত্ত্বাবধায়ক সরকার তারা চায়, প্রধান উপদেষ্টা পদে কাকে চায়, উপদেষ্টাদের মধ্যে কাকে চায়, সে বিষয়ে একটা ঐকমত্য সাধনে। সেখানে জামায়াতে ইসলামী এই যে সদ্য সাবেক প্রধান বিচারপতি বা বিচারপতিদের মধ্যেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে রাখার বিষয়ে মত দিয়েছে। বিএনপি বলেছে তারা শুধুমাত্র জুডিশিয়ারির মধ্যে এটা সীমাবদ্ধ রাখতে চায় না, তারা বাইরে থেকেও প্রধান উপদেষ্টা আনবার সুযোগ চায়। আর মেয়াদের ক্ষেত্রে বিএনপি বলেছে যে 3 মাস মেয়াদ দেওয়া ছিল সেটাকেই তারা যথেষ্ট মনে করে, কিন্তু প্রয়োজনে আরো 1 মাস বাড়ানো যেতে পারে। জামায়াতে ইসলামীও সে কথা বলেছে। কাজেই প্রধান উপদেষ্টা পদে কাকে নিয়োগ করা যাবে, প্রধান উপদেষ্টা হিসেবে কে দায়িত্ব নিতে পারেন তত্ত্বাবধায়ক সরকারে, এই বিষয়টি নিশ্চিত না হলে নিশ্চিতভাবেই ডক্টর সৈয়দ রেফাত আহমেদ প্রধান বিচারপতি এ সময়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার ঝুঁকি নেবেন না। তিনি বাইরে থেকে কি ইঙ্গিত পেয়েছেন তার উপর নির্ভর করছে আদালতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসা বিষয়টি, আর নির্ভর করছে ডক্টর সৈয়দ রেফাত আহমেদ সদ্য সাবেক প্রধান বিচারপতি হিসেবে নির্বাচনকালীন সরকারের দায়িত্ব নিতে রাজি হন কিনা তার উপরেও। সৈয়দ রেফাত আহমেদ কিন্তু সেই দায়িত্ব দিয়ে দিয়েছেন যখন তিনি বলেছেন যে কোনো অস্থায়ী সমাধান দিতে চায় না আপিল বিভাগ, আপিল বিভাগ একটা স্থায়ী সমাধান দিতে চায়। তার মানে আপিল বিভাগই সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেবে, বাইরের আলোচনা সকল জেনে প্রেসক্রিপশনগুলো জেনে নিয়ে, যে বিচার বিভাগের মধ্যেই সদ্য সাবেক প্রধান বিচারপতিকে প্রধান উপদেষ্টা করার প্রথাটিই চালু থাকছে, নাকি বাইরে থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকেও এমনকি তত্ত্বাবধায়ক